হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের 12 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, 1-এর 1 কি বলেছে? 0.655-172 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হলে আমাকে দশমিকের পরে 5 নম্বর অঙ্কটি দেখতে হবে। 5 নম্বর অঙ্ক কত আছে? 7। তাই পূর্ববর্তী অঙ্ক অর্থাৎ 1-এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে কত হবে? 0.6552 এবং এটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। এরপর দেখো 1-এর 2 এ কি বলছে? x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে x ইজিক্যাল টু কি করলাম? x ইন্টু 1। এবার দেখো ab সূত্রটা কি আছে? যে ab হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে? x প্লাস 1 বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার। এরপর দেখো 1-এর 3 এ কি বলেছে? k মাইনাস p স্কয়ার ইজিক্যাল টু 9 প্লাস p ইন্টু 9 মাইনাস p হলে k এর মান কত? তাহলে দেখো ডান পক্ষে আছে কত? 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে গুণ করলে কি হবে? 9 স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে 9 স্কয়ার করলে কত? 81 মাইনাস পি স্কয়ার। তাহলে কে ইজিক্যাল টু কত? না, কে ইজিক্যাল টু 81। এরপর দেখো 1-এর 4 এ কি বলেছে? দুটি সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি। তাহলে 1-এর 4 এ কি বলেছে? না, দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পার্শ্বের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ অথবা এই কোণের সঙ্গে এই কোণ। ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এরপর কি বলছে দেখো, কোন কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই সরল রেখাংশে অবস্থিত? সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই সরলরেখায় অবস্থিত। এরপর দেখো 1-এর 6 1-এর 6 কি বলেছে? না, একটি গাড়ি 30 মিনিটে 18 কিমি পথ যায়। তাহলে গাড়িটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করতে হবে। তাহলে দেখো সময় কত? 30 মিনিট সমান কত? না 30 ইন্টু 60 সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব কত? 18 কিমি সমান কত? 18,000 মিটার। তাহলে গতিবেগ সমান কি হয়? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 18,000 মিটার। আর সময় কত? না 30 গুণিতক 60। তাহলে দেখো 30-এর একটা শূন্যের সঙ্গে 18,000-এর একটা শূন্য, 60-এর একটা শূন্যের সঙ্গে 18,000-এর দ্বিতীয় শূন্য কাটলো। এবার দেখো 3 আর 18 কাটলে কত হবে? 6 আর একটা শূন্য 60, আর 6 আর 60 কাটলে কত হবে? 10। তাহলে কি হচ্ছে? না, ট্রেনটার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এরপর দেখো 2-এর 1-এ কি বলেছে? না 200 মিটার এবং 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি লাইনে ঘন্টায় 42.5 এবং 36.7 কিমি গতিবেগে একই দিকে যাবে। তবে ট্রেন দুটি দ্বিতীয় ট্রেনের সঙ্গে মিলিত হওয়ার কত সময় পর পরস্পরকে অতিক্রম করবে? দেখো এখানে এই অঙ্কটি মডেল 11-তে ছিল। সেখানে শুধু কি বলা ছিল? না 200-র বদলে 320 এবং 240-এর বদলে 340 ছিল। তাই তোমরা মডেল 11-র যে ভিডিওটা সেটা একটু দেখে নিও, সেখানে উত্তরটা পেয়ে যাবে। এরপর দেখো 2-এর 2 2-এর 2 এ কি বলেছে? একটি বর্গাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মিটার আর উচ্চতা 5 মিটার। তাহলে দেখো আর ঘরটাতে কি আছে? না 4টে দরজা আছে, যার দৈর্ঘ্য হচ্ছে কত? বা উচ্চতা 1.5 মিটার, উচ্চতা 2 মিটার আর চওড়াটা হচ্ছে 1.5 মিটার। তাহলে দেখো প্রতিটি দরজার ক্ষেত্রফল কত হবে? না 1.5 ইন্টু 2 বর্গমিটার সমান 3 বর্গমিটার। এরকম কটা দরজা আছে? 4টি দরজা আছে। তাহলে 4টি দরজার ক্ষেত্রফল কত হবে? না 4 গুণিতক 3 বর্গমিটার সমান 12 বর্গমিটার। এবার দেখো ছাদের ক্ষেত্রফল কত হবে? না ছাদের ক্ষেত্রফল মানে মেঝের ক্ষেত্রফল। তাহলে একটা ধারের দৈর্ঘ্য ছিল 15, তাহলে 15 গুণিতক 15 বর্গমিটার সমান 225 বর্গমিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? না ভূমির পরিসীমা গুণিত উচ্চতা।
তাহলে ভূমির পরিসীমা মানে কি? ভূমিটা বর্গাকার, তাহলে ৪ গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কত? না ১৫। আর উচ্চতা কত? ৫। তাহলে ৪ গুণিতক ১৫ গুণিতক ৫ বর্গমিটার সমান কত? ৫৫ ৪ ষাট, ৬০ ৫ ৩০০ বর্গমিটার। এবার ৪টি দরজা বাদে ছাদ ও ৪ দেওয়ালের মোট ক্ষেত্রফল কত হবে? না দেখো, ছাদের ক্ষেত্রফল ২২৫, ৪ দেওয়ালের ক্ষেত্রফল ৩০০, আর যেহেতু ৪টি দরজা বাদ যাবে রং করার সময়, তাহলে বিযুক্ত ১২। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? না ৫১৩ বর্গমিটার। এবার দেখো, প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় কত? না ৩৫০ টাকা। তাহলে মোট কত খরচ হবে? না ৫১৩ গুণিতক ৩৫০ টাকা। গুণ করে দেখো, ০ দিয়ে গুণ করলে সবগুলো শূন্য হবে। ৫ ৩ ১৫, ৫ হাতে রইল ১, ৫ ১ ৫ ১ ৬, ৫ ৫ ২৫। এবার দেখো, ৩ তিরিক্ষে ৯, ৩ একে ৩, ৩ ৫ ১৫। তাহলে কত হলো? ০, ৫, ৯ ৬ ১৫, ৫ হাতে রইল ১, ৫ ৩ ৮ ১ ৯, তারপর হচ্ছে ৫ ২ ৭ আর ১। তাহলে ১,৭৯,৫৫০। তাহলে ১,৭৯,৫৫০ টাকা। এরপর দেখো ২ এর ৩। ২ এর ৩ এ কি বলেছে? দুটো বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আছে। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং কে কত বেশি সেটা বের করতে হবে। তাহলে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি b মিটার ধরলাম। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? না a স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো 1.4641, 1.4641। তাহলে a ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ 1.4641। তাহলে 1.4641 এর বর্গমূল করলে কি হবে? দেখো, ১ একে ১ এলো, এরপরে ৪৬ নামলো, এখানে ১ ডবল হয়ে ২ আসবে, দুগুণে দিলাম, ২ দুগুণে কত? ৪, ৪৪। তাহলে দশমিকের পরের সংখ্যা নিয়েছিলাম তাই দশমিক দিয়েছি। তাহলে এখানে কত রইল? অবশেষ রইল ২ আর ৪১ নামলো। এবার এখানে দেখো ১২ ডবল কত আসবে? ২৪, একে দিলে তাহলে ২৪১। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হলো? না 1.21। এরপর দেখো, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু আমরা কি ধরেছিলাম? বি। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? না 1.0609। তাহলে 1.0609 একইভাবে বর্গমূল করলে কত হচ্ছে? না 1.03, 1.03। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো কত? না 1.03 মিটার। এবার দেখো 1.21 গ্রেটার দেন 1.03। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি হবে। কতটা বেশি হবে? না দেখো, বিয়োগ করে নাও। 1.21 মাইনাস 1.03। তাহলে ১১ থেকে ৩ বাদ গেলে কত হচ্ছে? ৮। এখানে ১ ছিল, তাহলে ১ নামলো। তাহলে কত হবে? না 0.18 মিটার বেশি হবে। অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে 0.18 মিটার বেশি হবে। এরপর দেখো ২ এর ৪। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার আর প্রস্থ হচ্ছে ১৮ মিটার। ঘরটির মেঝে বাঁধাতে ৩ ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টাইল লাগবে? অঙ্কটি মডেল ১১ তে ছিল, শুধু সেখানে দৈর্ঘ্যটা ৩০ এর বদলে ২৭ ছিল এবং প্রস্থ ছিল ওই ১৮ র বদলে ১৫। তাহলে তোমরা মডেল ১১ র ভিডিওটা দেখে নিও, সেখান থেকে অঙ্কটা করে নিও। ২ এর ৬ কি বলেছে? না ৪৮ কিমি বেগে ধাবমান ১০০ মিটার লম্বা একটা ট্রেন ২১ সেকেন্ডে পাহাড়ের ভিতরের সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। তাহলে সুড়ঙ্গ রাস্তাকে অতিক্রম করার অর্থ কি? না সুড়ঙ্গের দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব যাওয়া। তাহলে ১ ঘন্টা সমান কত? না ৩৬০০ সেকেন্ড এবং ৪৮ কিমি সমান কত? ৪৮,০০০ মিটার। তার ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় কত? ৪৮,০০০ মিটার। ১ সেকেন্ডে যাবে কত? না ৪৮,০০০/৩৬০০। আর ২১ সেকেন্ডে যাবে কত? না ৪৮,০০০/৩৬০০ গুণিতক ২১। তাহলে দেখো, ৪৮,০০০ এর দুটো শূন্যর সঙ্গে ৩৬০০ দুটো শূন্য কাটবে। এবার ২১ কে ৩ দিয়ে কাটলে হচ্ছে ৭ আর ৩৬ কে ৩ দিয়ে কাটলে হচ্ছে ১২। এবার ১২, ৪ এ ৪৮ আর একটা শূন্য। তাহলে ৪০ সাথে কত হবে? ২৮০। এবার ট্রেনটার দৈর্ঘ্য কত? না ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে ১০০ মিটার। তাহলে সুড়ঙ্গ দৈর্ঘ্য কত হবে? না ২৮০ বিযুক্ত ১০০ মিটার সমান ১০০
80 মিটার। তাহলে আবার বলছি ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আর তাহলে সুড়ঙ্গ দৈর্ঘ্য কত হবে? না 280 মিটার মাইনাস 100 মিটার সমান কত হবে? 180 মিটার। এরপর দেখো ৩ এর ১। ৩ এর ১ এ কি বলেছে? না x এর মান দেওয়া আছে a/b প্লাস b/a আর y এর মান দেওয়া আছে a/b মাইনাস b/a। তাহলে x প্লাস y কি হবে? না a/b প্লাস b/a প্লাস a/b মাইনাস b/a। b/a b/a কেটে গেল। তাহলে কি থাকবে? 2a/b। x মাইনাস y করলে দ্বিতীয় পদের প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। তাহলে a/b প্লাস চিহ্ন ছিল তাহলে মাইনাস হলো আর b/a এর মাইনাস চিহ্ন ছিল প্লাস হলো। তাহলে দেখো a/b কেটে যাবে। থাকবে কি? না 2b/a। তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y সমান কি হবে? না 2a/b ইনটু 2b/a। a কাটলো, b কাটলো। তাহলে কত হবে? না x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কত হলো? 4। এবার দেখো কি বলেছে? না x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। তাহলে x টু দি পাওয়ার 4 মানে কি? x স্কয়ার এর হোল স্কয়ার। 2x স্কয়ার y স্কয়ার মানে 2 ইনটু x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এটা মানে কি? না দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হবে? a মাইনাস b এর হোল স্কয়ার। তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার সমান কত? না 4 স্কয়ার। কি? না 1 থেকে পেয়েছি। এবার 4 স্কয়ার মানে কত? না 16। তাহলে কি পেলাম আমরা? তাহলে নির্ণেয় মান হলো কত? 16। এরপর দেখো 3 এর 2। 3 এর 2 এ কি বলেছে? না xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সমান কি হবে? দেখো আমি উপরে যদি 4 দিয়ে গুণ করি তাহলে নিচেও 4 দিয়ে গুণ করতে হবে। কেন? ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। তাহলে আমরা লবকে 4 দিয়ে গুণ করলে হরকে 4 দিয়ে গুণ করব। সেই 4 কে আমি 2 ভেঙে নিয়েছি। তাহলে 4xy এর সূত্রটা কি? না x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার। বাই কি হবে? না 2 ইনটু 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মান কি হলো? x প্লাস y এর হোল স্কয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কয়ার। এবার দেখো x প্লাস y এর মান কত আছে? 5 আর x মাইনাস y এর মান আছে 1। তাহলে কত হবে? 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার বাই কি হবে? 2 ইনটু 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে দেখো উপরে কি আসছে? 25 মাইনাস 1 আর নিচে কি হবে? 2 ইনটু 25 প্লাস 1। 25 থেকে 1 বাদ গেলে কত? 24 আর নিচে 2 এখানে হলো কত? না 26। এবার 2 দিয়ে 24 কে কাটলে কত হবে? 12 আর 12 কে 2 দিয়ে কাটলে কত হবে? না 6 আর 26 কে 2 দিয়ে কাটলে হবে 13। তাহলে কত হলো? না 6 এর 13। 3 এর 3 কি বলছে দেখো? 2y প্লাস 1/y = 5। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? না y প্লাস 1/2y = 5 এর 2। তাহলে উভয় পক্ষকে আমরা কি করেছি? না 2 দিয়ে ভাগ করেছি। এবার দেখো কি বলছে? কার মান বের করতে হবে? না y স্কয়ার প্লাস 1/4y স্কয়ার সমান কি হলো? y এর হোল স্কয়ার প্লাস 1/2y এর হোল স্কয়ার সমান দেখো এর মানটা কিসে দেওয়া আছে? না প্লাসে দেওয়া আছে। তাহলে আমরা বর্গর প্লাসের সূত্রে যাব। তাহলে দেখো y প্লাস 1/2y এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1/2y। এবার দেখো y প্লাস 1/2y এর হোল স্কয়ার মানে কি হলো? তাহলে তার মান কত ছিল? না 5 এর 2। তাহলে 5 এর 2 এর হোল স্কয়ার মাইনাস দেখো y কাটলো, 2 কাটলো। তাহলে কত থাকবে? না 1। তাহলে 5 5 এ 25 বাই 2 স্কয়ার করলে 4। তাহলে 25/4 মাইনাস 1। তাহলে 25 মাইনাস 4/4। তাহলে 25 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে? না 21। 21/4। তাহলে 21 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 5 এ 20 আর 1। এরপর দেখো 3 এর 4। 3 এর 4 এ কি বলেছে? না x/y = y/x প্লাস 3 এর 2। তাহলে x/y মাইনাস y/x = কত হবে? 3 এর 2। এবার কার মান নির্ণয় করতে বলেছে? না দেখো x²/y² প্লাস y²/x² এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর মান নির্ণয় করলে কি হবে? না দেখো x²/y² মানে কি হচ্ছে? x প্লাস y এর হোল স্কয়ার প্লাস y/x এর হোল স্কয়ার। তাহলে এখানে মানটা কিসে দেওয়া আছে? মাইনাসে। তাহলে মাইনাসে মান দেওয়া আছে তার মানে বর্গের মাইনাসের সূত্রে যাব। তাহলে x/y মাইনাস y/x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x/y ইনটু y/x। তাহলে x কাটলো, y কাটলো।
কেটে গিয়ে কি থাকবে তাহলে +2। তাহলে এর মান কত ছিল 3/2। তাহলে 3/2 এর হোল স্কয়ার প্লাস কত হচ্ছে না 2। তাহলে 3/2 এর হোল স্কয়ার করলে কত হচ্ছে 9/4 যুক্ত 2। তাহলে 9 + 4 × 8 তাহলে কত হলো 17/4 সমান কত হচ্ছে না 4 4 16 1 অর্থাৎ 4 পূর্ণ 1 4। এরপর দেখো 5 এর কি বলছে দ্বিস্তম্ভ লেখো। দ্বিস্তম্ভ লেখোর ক্ষেত্রে কি হয়েছে না প্রত্যেকটা স্তম্ভের মাঝখানে একই গ্যাপ রাখতে হবে এবং অনুভূমিকভাবে আমরা কিটা রাখবো না যে এখানে তথ্য দেওয়া ছিল দেখো মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাসে কি তৈরি হয়েছে না মাটির পুতুল তৈরি করেছে আর সোলার পুতুল তৈরি করেছে। সেটা হচ্ছে এই অনুভূমিক অক্ষ বরাবর। আর উল্লম্ব অক্ষ বরাবর দেখো মানগুলো কি ছিল না সব 50 এর গুণিতক। তাই এক একটা একের 50, 100, তারপর দেখো 1 ঘর ছেড়ে 200 এইভাবে আমরা চিহ্নিত করলাম। তাহলে দেখো মার্চ মাসে কত হচ্ছে না মাটির পুতুল তৈরি হয়েছে 600 টা। তাহলে আমরা এই 600 সোজায় দাগ করে আমরা একটা আয়তকার স্তম্ভ তৈরি করেছি। এবার দেখো সোলার পুতুল মার্চ মাসে কতগুলো তৈরি ছিল না 500 টা। তাহলে 500 সোজায় আমরা দাগ করে ওই একই ভাবে একটা আয়তকার স্তম্ভ তৈরি করেছি। এবার দেখো আমরা সপ্তম শ্রেণীর ক্ষেত্রে কি করছি না এটা কোণায় তোমাদেরকে লিখতেই হবে। মাটির পুতুলের সংখ্যা সেটা কি হচ্ছে না আমরা এরকম কোণা করে দাগ কেটেছি। আর সোলার পুতুলের সংখ্যাটা কি করেছি না অনুভূমিকভাবে দাগ কেটেছি। এবার দেখো এপ্রিল মাসে কত ছিল 550। তাহলে 500 আর 600 র মাঝখানে 550 আছে সেই হিসেবে আমরা দাগ কেটেছি দিয়ে আয়তকার স্তম্ভ এঁকেছি। আর 450 হচ্ছে ওই মাসের সোলার পুতুল অর্থাৎ এপ্রিল মাসে সোলার পুতুল ছিল 450 তার দাগ করেছি। এইভাবে বাকি স্তম্ভগুলো আমরা তৈরি করেছি। 6 এর 1 কি বলেছি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে। কত না 170.485249। তাহলে দশমিকের পরে ডান দিকে তীর চিহ্ন দিতে হবে দুটো দুটো করে অঙ্ক নিয়ে। তা দেখো 48, 52, 49। আর বাম দিকে দশমিকের বাম দিকে কি হবে না বাম দিকে তীর চিহ্ন দেবো দুটো দুটো নিয়ে। তাহলে 70 এ দাগ দিয়েছি আর 1 যেহেতু এর কোনো জোড় নেই তাই এককভাবে দাগ পড়েছে। তাহলে 1 একে 1, 1 এর ডবল এখানে এলো 2। এবার দেখো অবশেষ নেই কোনো এখানে। তাহলে 70 নামলো 3 এ দিলে এখানে 23, 23 3 কত হচ্ছে না 69। এবার দেখো 70 থেকে 69 বিয়োগ করলে কত হচ্ছে 1। আর এখান থেকে নামবে কত না একটা জোড় নামলো তাহলে 4 8। তাহলে এখানে এর ডবল করলে কত এসেছিল 26 এসেছিল। তাহলে এখানে সবচেয়ে ন্যূনতম সংখ্যা হিসেবে 0 আমরা দিতে পারি তার বেশি দিতে পারবো না। তাই শূন্যে সবগুলো 0 হলো। অবশেষ নামলো 148। আর তারপরে জোড় কত না 52 ছিল তাই 52 নামলো। এবার দেখো কত ছিল এখানে 130। তাহলে 130 এর ডবল কত হবে না 260। 5 এ এখানে 5 দিলাম 5 5 এ 25 আর 5 6 30 এর 0 হাতে রইল 3 5 দুগুণে 10 3 13। তাহলে 12 থেকে 5 বাদ গেলে কত 7। এখানে 4 4 থেকে 2 বাদ গেলে 2। এখানে কত আছে না এখানে আছে 8। 8 থেকে 0 বাদ গেলে 8, 4 থেকে 3 বাদ গেলে 1। তাহলে 1 8 2 7 অবশেষ হিসেবে নামলো। আর 49 নিয়মে জোড় সংখ্যাটা নামলো। এবার দেখো তাহলে এর ডবল করলে কত হচ্ছে দেখো 26 10 অর্থাৎ 2 6 1 0 হচ্ছে। এবার শেষে এখানে আমরা যদি দেখি কত না এখানে 9 আছে তাহলে 3 এ যেতে পারতো বা 7 এ যেতে পারতো। 7 এ দিলাম 7 7 এ 49 সে 9 হাতে রইল 4 7 0 0 4 7 একে 7 তারপরে 7 6 42 এ 2 হাতে রইল 4 7 দুগুণে 14 4 এ 18। তাহলে কত হলো না বর্গমূলটা হলো 13.057। এবারে 6 এর 1 এর অথবা 6 এর 1 এর অথবা কি বলেছে না 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে মানে আমাদেরকে কি করতে হবে না দশমিকের পরে 5 টা অঙ্ক নিতে হবে। তাহলে 47 কে 57 দিয়ে ভাগ যাবে না তাই দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। 8 এ দিলে কত হবে 8 7 56 6 হাতে রইল 5 8 5 এ 40 5 এ 45। দেখো 10 থেকে 6 বাদ গেলে 4 এখানে রইল 6 6 থেকে 5 বাদ গেলে 1।
তাহলে হলো কত না দশমিকের জন্য দ্বিতীয় ধাপে আবার একটা শূন্য পাবো। তাহলে 140 2 এ কত হবে না 114 বিয়োগ করে দেখো 10 থেকে 4 বাদ গেলে কত 6 এখানে 3 3 থেকে 1 বাদ গেলে 2 তাহলে তৃতীয় ধাপে এসে আবার আমরা একটা শূন্য পাবো। তাহলে 260 তাহলে 4 এ দিলে কত হবে না 4 7 28 এর 8 হাতে রইল 2 4 5 এ 20 দিয়ে 22 তাহলে 10 থেকে 8 বাদ গেলে 2 এখানে 5 5 থেকে 2 বাদ গেলে 3 320 তাহলে 320 মানে 5 এ যাবে 5 7 35 এর 5 হাতে রইল 3 5 5 এ 25 3 এ 28 দেখো 10 থেকে 5 বাদ গেলে 5 এখানে কত আছে 11 1 ছিল 1 ধার করলাম 11 11 থেকে 8 বাদ গেলে 3 তাহলে 350 তাহলে 6 এ যাবে 6 7 এ 42 এর 2 হাতে রইল 4 6 5 এ 30 4 এ 34 অবশেষ কত 8 দেখো দশমিকের পরে আমরা 5টা অঙ্ক পেয়ে গেছি তাই আর ভাগটাকে এগোবো না তাহলে আমাদেরকে কি বলেছে না দশমিকের পর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে দেখো এখানে কত আসছে 4 দশমিক মানে দশমিকের 5 নম্বর স্থানটাকে দেখতে হবে 5 নম্বর স্থানে কত আছে না 6 আছে তাই পূর্ববর্তী সংখ্যায় 1 যোগ হবে তাহলে উত্তর কত হবে না 0.8246 8246 দেখো আবার বলছি যে পঞ্চম স্থানে কত আছে না 6 তাই চতুর্থ স্থানে 1 যোগ হবে তাহলে কত হবে 0.8246 এরপর দেখো 6 এর 2 6 এর 2 এ কি বলেছে অনুরূপ কোণ ও একান্তর কোণের সংজ্ঞা দিতে হবে চিত্রসহ দেখো অনুরূপ কোণ কাকে বলবো না দুটো সমান্তরাল সরল রেখার এই যে দুটো সমান্তরাল সরল রেখা আমি কি কি নিয়েছি এবি এবং সিডি এর দেখো ইএফটা হচ্ছে ভেদক আর জিএইচ হচ্ছে ছেদ বিন্দু জিএইচ হচ্ছে দুটো সরলরেখাকে ছেদ বিন্দু তাহলে এখানে মোট কটা কোণ উৎপন্ন হয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা কোণ তৈরি হয়েছে তাহলে এই যে 3 4 5 6 এদেরকে আমরা বলি অন্তঃস্থ কোণ আর 1 2 7 8 কে বলবো বহিঃস্থ কোণ তাহলে অনুরূপ কোণ মানে ভেদকের একই পার্শ্বে অবস্থিত সমান্তরাল সরলরেখার ভেদকের একই পার্শ্বে অবস্থিত যে কোনো যে কোণগুলি সমান্তরাল সরলরেখার উপরে বা নিচে অর্থাৎ এই দেখো 1 এর সঙ্গে 5 কিসে আছে উপরে আছে আর নিচে হলে কত হচ্ছে 4 এর সঙ্গে 8 এই সরলরেখার উপরে আছে 1 আর দ্বিতীয় সরলরেখার উপরে আছে 5 তাহলে 1 এবং 5 হবে অনুরূপ অথবা 4 এবং 8 হবে অনুরূপ 2 আর 6 হবে অনুরূপ 3 আর 7 হবে অনুরূপ তাহলে এরপরে কি না একান্তর কোণ তাহলে একান্তর কোণ কাকে বলবো না দুটি সমান্তরাল সরলরেখার ভেদকের বিপরীত পাশে অবস্থিত ভেদক এটা ভেদক তার বিপরীত পাশে মানে এপাশে একটা থাকবে এপাশে একটা থাকবে অন্তঃস্থ কোণগুলিকে একান্তর কোণ বলে মানে 3 এর সঙ্গে 5 কেন ভেদকের বিপরীত পাশে আছে তাহলে 3 এর সঙ্গে 5 কে বলবো অন্তঃস্থ 3 ও অন্তঃস্থ 5 ও অন্তঃস্থ তাহলে ভেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তঃস্থ কোণগুলিকে একান্তর কোণ বলে তাহলে 3 এর সঙ্গে 5 আর 4 এর সঙ্গে 6